তোমাদের গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তাই না? যে যদি সিম্পলিফাই করার দরকার হয়, দেয়ার আর আ সেট অফ রুলস অথবা একটা সেট অফ ফর্মুলা আছে যেগুলোর বেসিসে আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি। এখন এই সিম্পলিফিকেশনটা শেখার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। তো তোমাদের বইতে অনেক এক্সাম্পল দেওয়া আছে যে কি মানে সিম্পলিফাই করা আছে। তো এটা তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তারপর দেখবা যে এটা আস্তে আস্তে ইজি হয়ে আসছে। এবং সেক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে যে কোনোটা বুঝো নাই অথবা বুঝতেছো না যে কিভাবে সিম্পলিফিকেশনটা হবে, ওইটা ক্লাসে আমরা ডিসকাস করতে পারি। স্যার বলো। স্যার যে কোনো ফাংশন হচ্ছে যে কোনো সমীকরণের মতো দেওয়া থাকবে, আর সেটা কি হচ্ছে এই যে এইখানে যে 17টা যে বুলিয়ান অ্যালজেব্রা এগুলোর সাহায্যে এগুলো সিম্পলিফাই করতে হবে, নাকি এই হ্যাঁ, 17টা স্যার সিম্পলিফাই করতে হবে এগুলো? না এইগুলা ইউজ করে সিম্পলিফাই করতে পারবা। ওকে স্যার, থ্যাংক ইউ। তো তোমাদের বইয়ের এক্সাম্পল গুলো দেখবা যে ওরা কিভাবে করছে। মানে স্যার এগুলা থেকে আসবে না, এগুলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করা ওটা আসবে না, না স্যার? ওইটা আসলে তো ইজি, ট্রুথ টেবিলে করবা, কিন্তু সাধারণত যেটা আসে সেটা হচ্ছে যে এইগুলা ইউজ করবা, এগুলা হচ্ছে তোমার রুলস। এই রুলস গুলা ইউজ করে কোনো একটা ইকুয়েশন সিম্পলিফাই করবা। বুঝতে পারছি ঠিক আছে? স্যার যে কোনো ইকুয়েশনে কি ট্রুথ টেবিল দিয়ে করলে হয় বা করা যাবে কি? যে কোনো ইকুয়েশন ট্রুথ টেবিল দিয়ে করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করতে পারবা, কিন্তু আমি যদি একটা কিছু বলি যে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করো, তখন তো ট্রুথ টেবিল দিয়ে তো আর সিম্পলিফাই করা যায় না। জি স্যার, বুঝতে পারছি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে পারবা, কিন্তু সিম্পলিফাই তো আর হবে না। তো এইটা কিছুদিন তোমরা নিজেরা আপনি প্র্যাকটিস কি স্যার করবা। এক্সামে বলো। স্যার সিম্পলিফিকেশন দিবেন স্যার, যেগুলো হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে হবে স্যার? হ্যাঁ, আসতে পারে। আমি বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করে সিম্পলিফিকেশনের আগে এবং পরে কস্ট কত আসছে সার্কিটেকে সেটা দেখাতে হবে। এরকম হতে পারে কোশ্চেন। স্যার যে ফাংশনটা দেওয়া থাকবে বা ইকুয়েশন ওইটা সিম্পলিফাই করে ওইটার বেসিসে সার্কিট ড্র করে তারপরে কস্ট হিসাব করতে হবে, এরকম? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, তো প্রত্যেকটা বইতেই এটার অনেক এক্সাম্পল আছে, এটা তোমরা শুরুতে দেখো। আমি পরে এটাতে ফেরত আসবো, কারণ সিম্পলিফিকেশনের আরো কিছু উপায় আছে। সেগুলা শেখার পরে আমরা কম্পেয়ার করে দেখব যে কোন মেথডে কিরকম অ্যান্সার আসে। ইনফ্যাক্ট সব মেথডে একই অ্যান্সার আসা উচিত। ঠিক আছে? আচ্ছা, তো আজকে যেটা করব, আমরা স্টার্ট করব একটা বইয়েরই একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে। এবং একটা প্রবলেম দিয়ে স্টার্ট করার কারণ হচ্ছে যে মানে আমাদের তো আর ইকুয়েশন দেওয়া থাকবে না, একটা সিস্টেমের জন্য সিস্টেমের ডেসক্রিপশন দেওয়া থাকবে। এবং ডেসক্রিপশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের তখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই ডেসক্রিপশনের উপর বেস করে কিভাবে ইকুয়েশন গুলা বের করতে পারি। ঠিক আছে? তো প্রথম কথা, বইতে যদি যাও তোমরা, বইয়ের এক্সাম্পল যেমন ধরো 2.3-তে ওরা দেখাচ্ছে সিম্পলিফাই কিভাবে করে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। তারপর 2.4, 2.5, 2.6 এগুলাতে আছে সিম্পলিফিকেশন। আর আমরা আজকে যেটা দেখবো এখন সেটা হচ্ছে এক্সাম্পল 2.7। ঠিক আছে? সো এই প্রবলেমটার ডেসক্রিপশনটা তোমরা এখানে আগে পড়ে দেখতে পারো যে এখানে কি বলা হচ্ছে। যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে,
এটা হচ্ছে একটা গাম্বল অথবা চকলেট র্যাপ করে ওরকম একটা ফ্যাক্টরি। একটা কনভেয়ার বেল্টের উপর দিয়ে এগুলা যাচ্ছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ যে একটা ডোর আছে, যে আমি কি রিজেক্ট করে দিতে চাই কিনা কোনো চকলেট। তো তার মানে ইনিশিয়ালি কোনো টেস্টিং আছে। তো ডেসক্রিপশনটা আগে দেখো, যে এটা একটা এই বাবল গাম্বল বানায় এরকম একটা ফ্যাক্টরি, একটা কনভেয়ার বেল্টের উপর আছে এবং এখানে 3টা সেন্সর আছে। এখন সেন্সর গুলো কি করে? The sensor 1 is connected to a scale that weighs each gumball, তার মানে ওজন মেজার করে। And if a gumball is not heavy enough, then the sensor sets s equal to 1. তো গাম্বলটার ওজন যদি যথেষ্ট না থাকে, তাই না, বলছে যে যদি ওজন যথেষ্ট না থাকে তাহলে এস এ সেন্সরে তোমাকে একটা সিগন্যাল পাঠায়, ঠিক আছে, যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, এটা চেক করতে হবে। আর সেন্সর 2 and 3 এক্সামিন দ্য ডায়ামিটার অফ ইচ গাম্বল। শুধু ওজন চেক করলেও হবে না, এটার হ্যাঁ সনেট কিছু বলতে চাচ্ছিলা? আচ্ছা, তোমার মাইক্রোফোনটা আছে, ঠিক আছে। সেন্সর 2 and 3 এটাতে ডায়ামিটারটা চেক করে, যে শুধু ওজন চেক করলে হবে না, এইটার ডায়ামিটারটা ঠিক আছে কিনা, যে আমাদের এটা যে পরে একটা র্যাপারে অথবা প্যাকেটে মুড়ানো হবে, বেশি বড় হলেও হবে না, বেশি ছোট হলেও হবে না। সো আমাদের ডায়ামিটারটা চেক করতে হবে। এই দুইটাতে কি চেক করতেছে? বলতেছে যে ইফ দ্য গাম্বল ইজ টু স্মল টু বি অ্যাকসেপ্টেবল, বেশি ছোট হলে এস এ একটা সিগন্যাল পাঠাবে S2 তে, ঠিক আছে। তার মানে বেশি ছোট হলেই S2 তে একটা তুমি সিগন্যাল পাবা যে এখানে বেশি ছোট হয়েছে। ইফ ইট ইজ টু লার্জ দেন S3 ইকুয়াল টু 1, যে ডায়ামিটারটা বা সাইজে যদি গাম্বলটা বেশি বা চকলেটটা যদি বেশি বড় হয়, তখন এই S3 ইকুয়াল টু 1 আসে। If a gumball is of an acceptable weight and size, then the sensors all give equal to 0. তাই না, যে সবাই কখন 0 দিবে? যদি ওয়েটও ঠিক থাকে, ডায়ামিটারও ঠিক থাকে, সবাই একসাথে 0 দিবে। এবং যদি সবাই একসাথে 0 দেয়, তখনই তুমি ওইটাকে নিবা প্যাকেজিং এর জন্য। আর তা না হলে, যদি সবগুলা 0 না আসে, যে কনভেয়ারে একটা ট্র্যাপ ডোর আছে নিচের দিকে, তাই না, এই যে তখন আমরা রিজেক্ট করে দিব। এখন কোশ্চেন হচ্ছে যে কোন কোন সময় আমরা রিজেক্ট করব, ওইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখন এটা দেখো যে কখন কখন রিজেক্ট করবে। বলতেছে যে a gumball should be rejected if it is too large or both too small and too light. তাহলে কখন রিজেক্ট করব, আমার কিন্তু শুধুমাত্র এইটাই খেয়াল রাখতে হবে, যে বেশি বড় হলেও রিজেক্ট করব, অথবা সেম টাইম যদি ছোট এবং হালকা হয় তখনও রিজেক্ট করব। এবং এই রিজেক্ট যে করতেছি, ট্র্যাপডোর যে অন করব, এটা একটা ফাংশন f দিয়ে আমরা দেখাবো, যে f এর ভ্যালু তখন আমরা 1 দিব। f এর ভ্যালু 1 দিয়ে আমি বুঝাবো যে এখন আমাকে এই নিচের ডোরটা ওপেন করে দিতে হবে, যাতে করে এই গামবল অথবা চকলেটটা আমরা যাতে রিজেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে এইটার ইকুয়েশন কি হবে, এইটার ট্রুথ টেবিল কি হবে, এটা আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে। কারণ একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তো এরকম হবে, ডেসক্রিপশন দেওয়া থাকবে যে আমার সিস্টেমটা এরকম। এখন তুমি যদি এটা লজিক সার্কিট বানাতে চাও, তাহলে তোমার ইকুয়েশনও জানা লাগবে, ট্রুথ টেবিলও জানা লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের এখনকার টার্গেট। তো
তো মোটামুটি বুঝছো তো, তাই না, যে আমরা কি করতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিস্টেম। এইখানে হচ্ছে এই ডোরটা, যে আমরা রিজেক্ট করতে চাই কিনা। রিজেক্ট করতে চাইলে ডোরটা ওপেন করে দিব, তখন f ইকুয়াল টু আমরা 1 দিব। আর এখানে 3টা সেন্সর আছে, প্রত্যেকটা এই গামবল বা চকলেট আমরা আগের থেকে চেক করে নিচ্ছি। তো এখন আমরা কেয়ারফুলি চিন্তা করি যে এখানে কি কি আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা লিস্ট করি যে কি কি ছিল। একটা ছিল ওয়েট চেক করে, সেটা ছিল সেন্সর 1, তাই না? ওয়েটটা যদি অনেক কম থাকে তখন সেন্সর 1-এ আমাকে এরর দেয় বা সিগন্যাল দেয় যে এখানে ওজনটা অনেক কম আসছে। আরেকটা হচ্ছে যে সাইজ অথবা ডায়ামিটারটা অনেক ছোট আসছে কিনা। যদি অনেক ছোট আসে তখন সেন্সর 2 সেটা আমাকে ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করে বলে যে হ্যাঁ অনেক ছোট আসছে। S2 যদি 0 হয় তাহলে আমি বুঝবো যে এটা বেশি ছোট হয় নাই, এটা অনেক বড় হইতে পারে, কারেক্ট সাইজও হইতে পারে, তাই না? S2 ইকুয়াল টু 0 দিয়ে তো সেটাই বুঝাবে। এটা কি সবাই বুঝছো? জি স্যার। যে S2 ইকুয়াল টু 1 এ কি বোঝাচ্ছে আর S2 ইকুয়াল টু 0 তে কি বোঝাচ্ছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার S1 এ কি স্যার ওয়েট অনেক বেশি? না, S1 এ S1 ইকুয়াল টু 1 মানে হচ্ছে ওয়েট ইকুয়াল টু কম। মানে ওজন যদি অনেক কম হয় তখন S1 ইকুয়াল টু 1। তাহলে S1 ইকুয়াল টু 0 দিয়ে কি বোঝায়? এটা বোঝায় যে ওয়েট বেশি। কম না। না, বেশি, এটা ওয়েটটা বোঝায় বেশি। ওয়েট কমটা, এটা বোঝায় ওয়েট কম না। ওয়েট কম না মানে হচ্ছে যে সে কারেক্ট ওয়েটও হইতে পারে, ওয়েট বেশিও হইতে পারে, তাই না? ওয়েট কম হইতে পারে, ঠিক হইতে পারে, বেশি হইতে পারে। S1 ইকুয়াল টু 1 মানে হচ্ছে ওয়েট কম। আর যদি এটা 1 না হয় তাহলে ওয়েটটা ঠিকও হইতে পারে, বেশিও হইতে পারে। ঠিক আছে? এটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। মানে স্যার এখানে ওয়ানটা মানে রং এইভাবে সেট করা স্যার। 1টা সেট করা আছে যে ওয়েট একটা সার্টেন লেভেলের চেয়ে কম কিনা, বেশি হালকা হয়ে গেছে কিনা, এইভাবে 1টা সেট করা হয়েছে। কিন্তু এটা কি ঠিক আছে নাকি বেশি আছে ওইটার কোনো সিগন্যাল সে পাঠায় না। একইভাবে এই যে যখন ডায়ামিটার অথবা সাইজ অনেক ছোট হয় তখন S2 ইকুয়াল টু 1। কিন্তু S2 ইকুয়াল টু যদি 0 পাও তাহলে কিন্তু তুমি বলতে পারবা না যে ডায়ামিটার বেশি হয়েছে। তাহলে শুধু তুমি বলতে পারবা যে ডায়ামিটার ঠিকও থাকতে পারে, বেশিও হইতে পারে। কিন্তু S3 দিয়ে তোমার আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে যখন এইটা সাইজে অনেক বড় হয় বা ডায়ামিটার যখন বেশি থাকে তখন S3 ইকুয়াল টু 1 এবং S3 ইকুয়াল টু যদি 0 আসে, সেন্সরে যদি রিডিং না দেয়, আমরা তখন বুঝবো যে ডায়ামিটারটা বড় না। বড় না মানে হচ্ছে এটা ছোট হইতে পারে, কারেক্টও হইতে পারে। ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট সেন্সরে কি রিডিং দিচ্ছে এগুলো বুঝতে পারছো? স্যার S3টা আরেকবার একটু বলুন। আচ্ছা, যদি ডায়ামিটারটা অনেক বড় হয়, একটা থ্রেশহোল্ডের থেকে যদি বড় হয়, তখন S3 ইকুয়াল টু 1 দেয়। তাহলে S3 ইকুয়াল টু 0 দিয়ে কি বুঝাবো?
বুঝবো যে এটা বেশি বড় হয় নাই। বেশি বড় হয় নাই মানে এটা কারেক্টও হইতে পারে ডায়ামিটার, অথবা এটা ছোট হইতে পারে। S3 দিয়ে তো আর আমরা বাকিটুকু বুঝবো না, আমরা S3 দিয়ে বুঝবো যে এটা কি অনেক বড় হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইবার আমরা আমাদের এই আউটপুট অর্থাৎ এফ এ আসি। এফ আমাদেরকে বলতেছে যে কখন এটাকে রিজেক্ট করব। এই রিজেকশনের দুইটা শর্ত ছিল। একটা শর্ত বলছে যে এটা যদি অনেক লাইট হয়, মানে ওজন যদি কম থাকে এবং অ্যাট দ্য সেম টাইম যদি ডায়ামিটারে অনেক ছোট থাকে। তার মানে কি, একই সাথে ওয়েট বেশি, আমি তার মানে S1 ইকুয়াল টু 1 পাবো, এবং ওয়েটটাও কম পাবো এবং ডায়ামিটারটাও কম পাবো। ডায়ামিটার কম পাবো মানে কি, এটা S2 থেকে আসবে না S3 থেকে আসবে? S2 থেকে আসবে স্যার। S2। তার মানে S1 ইকুয়াল টু যদি 1 হয় এবং S2 ইকুয়াল টু যদি 1 হয়, শুধু S1 1 হইলে কিন্তু হবে না। S1 যখন 1, আমি তখন আবার চেক করতে হবে S2 ও 1 হয়েছে কিনা। এই দুইটাই যদি একসাথে 1 আসে, দেন আই ক্যান সে যে এটাকে আমি রিজেক্ট করব। ঠিক আছে? এটা একটা শর্ত ছিল। এই শর্তটা বুঝছো না? জি স্যার, বুঝে আচ্ছা, গেছি। জি স্যার। আরেকটা শর্ত ছিল যে যদি কোনো কারণে ডায়ামিটারটা বেশি হয়, আমাদের প্যাকেজিং এ অসুবিধা হবে, তখন আমরা রিজেক্ট করব। সেটা মানে কি, কখন হবে সেটা? কোন সেন্সর থেকে রিডিং স্যার আসবে? S3 থেকে স্যার। হ্যাঁ, S3 S3 ইকুয়াল তে। টু 1 যদি হয়, তখনও তাহলে কি আমি মানে বলতে স্যার পারি? হ্যাঁ এই দুইটা বলো। কন্ডিশনের মধ্যে স্যার অর থাকবে। এই হ্যাঁ, দুইটা কন্ডিশনের মধ্যে যদি একটা অর থাকে। এক্স্যাক্টলি। তার মানে প্রথম কন্ডিশন হইলেও আমরা রিজেক্ট করব, অথবা অথবা সেকেন্ডটা হইলেও আমরা রিজেক্ট করব। ডেসক্রিপশনটা অনেকটা এরকম না? জি স্যার। আচ্ছা, তো তাহলে এটার ইকুয়েশন আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি এফ তখনই 1 দিব, অথবা এফ তখনই ট্রু হবে যখন S1 ট্রু, তাই না? S1 ট্রু মানে কি, S1 ইকুয়াল টু 1 অ্যান্ড S2 ইকুয়াল টু 1। এই দুইটাই যদি ট্রু হয় তাহলে এফ ও ট্রু হবে, অথবা শুধুমাত্র S3টা যদি ট্রু হয় তখনও এফ ট্রু হবে। ফুল ডেসক্রিপশনটা আমরা এইভাবে দিতে পারি না? হ্যালো স্যার। বলো। স্যার এই লাস্টের কন্ডিশনটা একটু আরেকটা। আচ্ছা, প্রথম প্রথম কন্ডিশনটা দেখো। প্রথমটা কি বলতেছে, যদি S1 ট্রু হয়, তাই না? S1 ইকুয়াল টু 1 মানে তো S1টা ট্রু, জি স্যার। এবং S2টা যদি ট্রু হয়, তো ট্রু ট্রু এর এন্ড করার সময় আমরা চাইলে জাস্ট S1 এন্ড S2 এভাবে লিখতে পারি, তাই না? জি যে স্যার। S1 এবং S2 দুইটাই যখন ট্রু, তখন Fটা ট্রু হবে, অথবা যখন S3 ট্রু, তাই না, তখনও তো এফটা ট্রু হবে।
সো তার মানে এই কন্ডিশনটা হচ্ছে প্রথম লাইনের কন্ডিশনটা অর দিয়ে সেকেন্ড লাইনের কন্ডিশনটা, তাহলে ওভারঅল কন্ডিশন হচ্ছে যে এইটার যে কোনো কিছু হইলেই এফটা ট্রু হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার মানে এটার যদি আমি ইকুয়েশন লিখি S1 and S2 or S3, তাহলে আমরা ইকুয়েশনটা বের করতে পারলাম। কিন্তু সাধারণত আমরা এইভাবে ইকুয়েশন বের করি না, এইভাবে লজিক দিয়ে বের করতে গেলে একটু কমপ্লিকেটেড সিস্টেমে ডিফিকাল্ট হয়ে যায়। স্যার এখানে F1 দ্বারা কি রিজেক্টেড বুঝাইছে? এফ দিয়ে, হ্যাঁ এফ দিয়ে এফ ইকুয়াল টু তাহলে 1 স্যার মানে F যখন হচ্ছে 0 হবে তখন স্যার তখন ট্র্যাপ ডোরটা ক্লোজ থাকবে, ওটা আমরা রিজেক্ট করব না, তখন ডোরটা উপরে থাকবে। বুঝছি স্যার, উপরে থাকলে ক্লোজ, নিচে থাকলে রিজেক্টেড। হ্যাঁ, এফ এফ দিয়ে বোঝাচ্ছে যে আমি রিজেক্ট করতে চাই কিনা। আচ্ছা, তো আসলে এইভাবে আমরা বের করি না, আমরা এটা ট্রুথ টেবিল দিয়ে সাধারণত বের করতে চাই। তো মনে করো এটার যদি ট্রুথ টেবিল ফর্ম করতে চাই, এখানে ট্রুথ টেবিলে ইনপুট প্যারামিটার কয়টা আর আউটপুট প্যারামিটার কয়টা? স্যার ইনপুট 3টা স্যার। ইনপুট 3টা স্যার, আউটপুট একটা। ইনপুট 3টা হচ্ছে S1 S2 S3, আউটপুট হচ্ছে একটা। ট্রুথ টেবিল করলে কম্বিনেশন কয়টা হবে? 8টা স্যার। 8টা। ঠিক আছে। 0 0 0। তো এই ধরো আমাদের 8টা কম্বিনেশন লেখার পরে আমরা ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে চাই, কিন্তু শুরুতে তো আমাদের ইকুয়েশনটা ছিল না, আমাদের শুধু শর্তগুলা ছিল। তো শর্তগুলা অনুযায়ী যদি আমরা করতে চাই, তার মানে হচ্ছে এই যে শর্ত যে দুইটা লিখছি আমি এখানে, যে দুইটা শর্ত লিখছি, এই দুইটার বেসিসে আমরা ট্রুথ টেবিলটা ফর্ম করতে চাই। তো এসব ক্ষেত্রে যেটা ইজি সেটা হচ্ছে যে আমরা একটা একটা করে শর্ত দেখি, তারপরে সেখানে আমরা এফ এর ভ্যালু বসাবো। যেমন প্রথম শর্তটা কি বলছে, যে S1 S2 যেসব জায়গায় দুইটা একসাথে 1 আছে সেসব জায়গায় আমরা f ইকুয়াল টু 1 বসাবো। তো এইটা অনুযায়ী আমার f এর ভ্যালু কোথায় কোথায় 1 বসাবো দেখো দেখি। তো লাস্ট দুইটা, এই ট্রুথ একদম লাস্ট দুইটা। লাস্টের দুইটা, রাইট। ঠিক আছে, তাহলে এটা শেষ। এবার পরের লাইনটা দেখো, যে S3 ইকুয়াল টু যেসব জায়গায় 1 আছে সবগুলাতেই f ইকুয়াল টু 1 হবে। স্যার ফার্স্টেরটা তো বাদে এখানে তো অনেক জায়গাতে আছে। হ্যাঁ, তাহলে যে ফার্স্টের সেকেন্ডটা, বাকি সব ফোর্থটা, S3 তো শুধু, তাই না? এই যে S3 যেখানে 1 সেখানে বসাইছি, পরেরটা তো হবে না, পরেরটা তো কোনো শর্তেই পড়ে না। তারপরেরটায় S3 যেহেতু 1 সুতরাং আমি 1 দেব, এর পরেরটাও কোনো শর্তে হয় না, ওইটা বসাবো না। আর তারপরেরটায় S3 ইকুয়াল টু 1, এই কারণে f ইকুয়াল টু 1। আর বাকি দুইটা তো ঠিক আছে, ওই দুইটা তো আগে আমরা 1 বসায় ফেলছি। স্যার যেগুলোতে শর্ত দুটো একটা তো মিলবে না, ওগুলো কি খালি রাখবো তখন? ওইটা খালি রাখবো, কারণ আমরা তো আপাতত f ইকুয়াল টু 1 বসাইছি। কিন্তু আসলে খালি মানে কি,
ওই জায়গাতে f ইকুয়াল টু 1 হয় নাই মানে হচ্ছে আসলে ওই সব জায়গাতে f ইকুয়াল টু 0 হয়েছে। স্যার যেখানে যেখানে এফ এর মধ্যে 0 হইছে তার মানে কি এটা রিজেক্ট হয় নাই তখন? এটা রিজেক্ট হয় না। আচ্ছা ঠিক আছে, তো ট্রুথ টেবিল ফর্ম হলো। এখন তোমরা চাইলে যেটা করতে পারো, আমি একটু ভুল লিখছি, তোমরা চাইলে যেটা করতে পারো। স্যার হ্যাঁ বলো। স্যার এফ এর ভ্যালুগুলো তো স্যার আমরা ইকুয়েশন থেকে লিখতে পারি না স্যার, একই তো হবে না? হ্যাঁ ইকুয়েশন থেকেও লিখতে পারতাম, কিন্তু ইকুয়েশন না থাকলে কি করতাম ওইটা আমি দেখাইছি। ওকে ইকুয়েশন থেকে লিখলেও হবে। ইনফ্যাক্ট তোমরা এখন চাইলে ইকুয়েশনের সাথে স্যার কম্পেয়ার আমার করে যেখানে দেখতে যেখানে পারো। এফ ইকুয়াল টু 0 আছে সেখানে তো আমার রিজেক্ট হবে না, তার মানে ওগুলো আমি মানে একসেপ্ট করে নিই ইকুয়েশনের সাথে কম্পেয়ার হ্যাঁ। করে। হ্যাঁ তো যেটা বলতেছিল যে এফ এর ভ্যালু যেখানে 0 সেগুলো অ্যাকসেপ্টেড, আর যেগুলো 1 সেগুলো রিজেক্টেড। 1 মানে হচ্ছে আমি ট্র্যাপ ডোরটাকে অন করব। আর যদি কম্পেয়ার করতে চাও এই ইকুয়েশনের সাথে, এখন তোমরা কম্পেয়ার করে দেখতে পারো যে একই অ্যান্সার আসে কিনা। ইনফ্যাক্ট এখানে একই অ্যান্সারই আসার কথা। তো ইকুয়েশন বের করার আসলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমি যদি ট্রুথ টেবিল দিয়ে দিতাম তোমাদেরকে, আমি কোনো ডেসক্রিপশন দেই নাই, অথবা ডেসক্রিপশনটা এত কঠিন যে আমরা এইভাবে চিন্তা করে যে বের করছি, ইকুয়েশনটা ওইভাবে হয়তো বের নাও করা যেতে পারে। কিন্তু একটা ট্রুথ টেবিল দেওয়া থাকলে সেখান থেকে নিশ্চয়ই ইকুয়েশন বের করার কোনো উপায় আছে। তো আমরা সেটাই দেখব, ঠিক আছে? তো মনে করো আমি একটা একটা করে চিন্তা করি যে এফ এ কোথায় কোথায় 1 পেলাম আমি। যেমন এইখানে 1 আছে, এই এফ ইকুয়াল টু এই যে এখানে 1 আসছে, S1 S2 S3 এর কোন রিলেশনশিপের জন্য এখানে 1 আসছে সেটা যদি আমি জিজ্ঞেস করি, কি বলবা? তুমি বলবা যে যদি S3 1 তাই F1। হ্যাঁ যদি S2 ইকুয়াল টু S1 ইকুয়াল টু 0 হয়, মনে করো আমি ট্রুথ টেবিলে আর কিছু দেখতে দেই নাই, শুধুমাত্র এই লাইনটা দেখতে দিছি এবং বলছি যে এই লাইনটাকে ডেসক্রাইব করো। এই লাইনের ডেসক্রিপশন হচ্ছে যে যদি এই কম্বিনেশনে ইনপুট আসে 0 0 1 আসে, দেন আমি f ইকুয়াল টু 1 দিব। এই একটা লাইনের বা একটা রোয়ের ডেসক্রিপশন এভাবে দিতে পারবো যে S1 ইকুয়াল টু 0, S2 ইকুয়াল টু 0, S3 ইকুয়াল টু 1, এইটাতে f ইকুয়াল টু 1 হবে। এখন এইটার করসপন্ডিং এক্সপ্রেশন কি হবে? আমি বলতে পারি না যে S1 হচ্ছে ফলস, S2 হচ্ছে ফলস, S3 হচ্ছে ট্রু। তো আমি যদি S1 বার দেই, তাই না, তাহলে আমি ভ্যালু কত পাবো সেখানে? S1 বারের 1। আমি যদি S2 বার দেই তাহলে সেটার ভ্যালু কত পাবো এই কেসে? 1 স্যার। 1। আর যদি S3 দেই 0 না, S3 তো 1 এখানে, S3 দিলে 1ই হবে স্যার। 1 এখানে। বার না দিলে 1। হ্যাঁ তো দেখো এই তিনটার এন্ড কিন্তু তখন 1 আসতেছে, ঠিক আছে?
তো আমরা যদি এই তিনটাকে অ্যান্ড করি, এই এই তিনটা 1 কখন আসবে? শুধুমাত্র এই কম্বিনেশনের জন্য। তুমি যখন 0 0 1 দিবা তখন এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 1 হবে। অন্য কোনো মানে তুমি যেই কম্বিনেশনের ইনপুটই দাও না কেন, অন্য কোনো কেসেই এটাকে তুমি 1 বানাতে পারবা না। তাই না? জি স্যার। আচ্ছা, তো এইটা এই S1 বার, S2 বার, S3 এইটাকে 0 0 1 এর জন্য আমি একটা আইডি হিসেবে চিন্তা করতে পারি। তাই না? এটা এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে ওই রো এর জন্য একটা আইডি, আইডেন্টিফিকেশন নাম্বার অথবা আইডেন্টিফিকেশন ইকুয়েশন, যে অন্য কোনো কম্বিনেশনেই তুমি এখানে ট্রু অ্যান্সার পাবা না। তো এইটাকে আমরা একটু অন্যভাবে যদি মনে করো যদি লিখি, আমরা এই প্রবলেমে আবার ফেরত আসবো, কিন্তু আমি জাস্ট সবগুলা কম্বিনেশন যদি চিন্তা করতে চাই, এই হচ্ছে আমার 8টা কম্বিনেশন। এই 8টা কম্বিনেশনে আমরা এই সেকেন্ড যে রোটা আছে সেইটার জন্য একটা ইকুয়েশন লিখছি। তাই না? এটাকে ধরো আমি M1 ডাক দিলাম, ওখানে S ছিল, এখানে X আছে, অসুবিধা নেই। X1 বার, X2 বার, X3 এরকম একটা ইকুয়েশন লিখছি এবং বলছি যে তুমি 0 0 1 ছাড়া অন্য কিছু যদি দাও তাহলে আমার এই ইকুয়েশনটা তোমাকে বলবে যে এটা ইকুয়াল টু 0 আসবে। ফর এক্সাম্পল, মনে করো আমি 0 0 0 দিলাম, সেক্ষেত্রে M1 সমান কত আসে? S1 বার, S2 বার, স্যার 110 110 আচ্ছা, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে নাকি ঠিক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, তো হ্যাঁ, এখানে তাহলে M1 আসতেছে 0 বার and 0 বার and 0, তার মানে 1 1 0 ইকুয়াল টু 0। এরপরে মনে করো পরের কম্বিনেশন 0 0 স্যারের কথা কি কেউ শুনতে পারতেছেন? আমার কানেকশনটা চলে গেছিল, এখন শোনা যাচ্ছে আবার? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, জি স্যার এখন শোনা যাচ্ছে। তো কতটুকু শুনছিল জানি? M1 ইকুয়াল টু 0 আসছিল 0 0 0 এর জন্য। জি স্যার। জি স্যার। কোথায় গেল? স্যার এখানে X বার দিয়ে কি বুঝাইছে স্যার? X বার দিয়ে জি স্যার। মানে X1 এর যা ভ্যালু আসবে ওইটাকে নট করবা। এটা জাস্ট একটা নরমাল ইকুয়েশনের মতো চিন্তা করো।
মানে স্যার যেটা থাকার কথা ওইটা উল্টাটা নিব স্যার উল্টাটা নিবা, হ্যাঁ হ্যাঁ, নট আর কি। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের যদি 001 ইনপুট দেই, সেক্ষেত্রে আমার M1 এর ভ্যালুটা কত আসে? স্যার 111 111 আসে, তাই না? এটা অ্যান্সার 1 জি, আসে। স্যার। এটা আমরা একটু আগে হিসাব করে দেখছি। আচ্ছা, আর এরপরে আমরা পরের কম্বিনেশনটাও যদি দেখি, 010 কি দেব? 0 বার 1 বার 0। M1 এর ক্ষেত্রে কি আসে? 100 100 0 আসে না? জি স্যার জি স্যার। আচ্ছা, এইভাবে তোমরা বাকি সবগুলা চাইলে ট্রাই করে দেখতে পারো। 011 এইভাবে শুরু করে 111 পর্যন্ত দেখতে পারো। ইনফ্যাক্ট 111 আমরা যদি দেখি, এটা আসে 1 বার 1 বার 1, কত আসে? 0 স্যার 0 0। ও এবং এটা সবগুলা ট্রাই করে দেখবা যে শুধুমাত্র এই একটা কেসে M1 = 1 আসে, বাকি সব কেসে 0 আসে। এই কারণেই এই যে x1 বার x2 বার x3, এটাকে আমি বলছি এটা ওর আইডির মতো, তাই না? যে তোমাদের ক্লাসে আমি যদি এখন আইডি দিয়ে আমি কল করা শুরু করি, শুধুমাত্র একজনই বলবে ইয়েস, একজনই বলবে ট্রু, আর কেউ ট্রু বলবে না। ঠিক আছে? স্যার আমি প্রায় 5 মিনিট কিছু শুনতে পাইনি স্যার, আপনি একটি অ্যামাউন্ট আরেকবার বুঝিয়ে দেবেন? কোনটা? স্যার অ্যামাউন্টটা যেটা ক্যালকুলেশন করছেন স্যার, মানে M1 এর ক্যালকুলেশন হচ্ছে জাস্ট ইকুয়েশনে বসায় দিয়ে যা ভ্যালু পায় তাই, তাই না? যেমন 000 তে কি হবে? x1 এ 0 বসাও, তাহলে 0 বার, x2 তে বসালে 0 বার, আর x3 এর উপর কোনো বার নাই, তাই না? ওই ফর্মুলা অনুযায়ী আমি ক্যালকুলেশন প্রত্যেক ক্ষেত্রে করছি। 000 জন্য করছি, 001 010 প্রত্যেক ক্ষেত্রেই করছি। এটা পারবা না প্রত্যেক ক্ষেত্রে করতে? স্যার x1 বার x2 বার এবং x3 এটা কিভাবে আসলো স্যার, এটা বুঝিনি শুধু। আচ্ছা, ওইটাতে আমি আবার আসতেছি, কিন্তু ধরে নাও আমি কোনোভাবে লিখছি এটা। জি স্যার, বাকিটা পাবো। হ্যাঁ, আচ্ছা। এখন এইটাতে যেটা সুবিধা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা এরকম আইডেন্টিফিকেশনের মতো কাজ করতেছে। তুমি যখন 001 দিবা, শুধুমাত্র তখনই সে রেসপন্ড করবে বা 1 দিবে, M1 = 1 হবে, বা পুরা এই এক্সপ্রেশনটা =1 হবে। অন্য কোনো ক্ষেত্রেই ও কিন্তু 1 হবে না। ঠিক আছে? তো এতে আমাদের কি সুবিধা? এতে আমাদের সুবিধা হচ্ছে যে আমি যদি এইটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা ওইটাকে M1 এর ইকুয়েশন ইউজ করতে পারবো। ঠিক আছে? কিভাবে ইউজ করব ওইটা একটু পরেই আসবে, কিন্তু এর মানে কিন্তু এইটা যে শুধুমাত্র M1 কেন, আমার তো প্রত্যেক পজিশনেই আলাদা আলাদা এক্সপ্রেশন থাকা উচিত।
এখন প্রত্যেক পজিশনে যদি আলাদা আলাদা থেকে থাকে, আমরা একটু আরেকবার বোঝার চেষ্টা করি যে M1 এর ইকুয়েশনটা কিভাবে আসছিল। M1 এর ইকুয়েশন আসছে যে আমরা এই ভ্যালুগুলা দেখছি 0 0 1। তো 0 কে আমরা প্রথমে 1 বানাতে চাইছি, তাই না? x1 কে আমরা 1 বানাতে চাই কারণ and আকারে আছে। এটাকে 1 করতে চাইলে আমরা কি করব? x1 বার লিখব, আবার x2 ও 0 আছে, এটাকে যদি 1 বানাতে চাই তাহলে কি করব? x2 বার লিখব, আর x3 নিজেই 1 আছে, সে ট্রুই আছে, সুতরাং আমি সরাসরি x3 লিখব। এইভাবে ওর আইডেন্টিফিকেশনের M1 এর এক্সপ্রেশনটা আমরা বের করতে পারি। এটা কি সবাই বুঝছো? স্যার এখানে আমরা স্যার নরমালি x1 x2 x3 কেন নিলাম না স্যার? x1 বার আর x2 বার কেন নিলাম? এই যে আমি তো শুধু এই লাইনের জন্য করতে চাইছি যে এই কম্বিনেশনের জন্য আমরা ট্রু বানাতে চাই, মানে এটাকে ট্রু করার জন্য যেটা দরকার ছিল স্যার। হ্যাঁ, এটাকে ট্রু করার জন্য যা করতে হবে তাই করছি। স্যার তাহলে যদি ফার্স্ট রুটার জন্য তিনটাই x1 x2 x3 তিনটাই যদি বার করি তাহলে তো ট্রু হবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন ফার্স্টেরটাতে যেতে চাই, ধরো M0 যদি বের করতে চাই, M0 এর ইকুয়েশন এখন তোমরা ইজিলি পারবা। এটা কি হবে? স্যার x1 বার x2 বার x3 বার। x3 বার। ইনফ্যাক্ট এইভাবে তোমরা যে কোনোটা করতে পারবা। যেমন মনে করো M5 যদি করতে বলি, M5 কি আসবে? স্যার x ইনটু x1 ইনটু x2 বার ইনটু x3। একইভাবে M7 টা ইজি হওয়ার কথা। জি স্যার, এটা ডাইরেক্ট x1 ডট x2 ডট x3 করলেই হয়ে যায়, কোনো বার হবে না। আচ্ছা, তো এই যে আমরা টার্মগুলা লিখতেছি, এগুলাকে এক একটাকে মিন টার্ম বলা হয়। ঠিক আছে? আচ্ছা স্যার, এমটা বের করব কেন স্যার? এমটা কেন বের করতেছি? হ্যাঁ, জি এটা স্যার। তো কারণ অবশ্যই আছে, এটা আমি দেখাচ্ছি কেন বের করতেছি। সবগুলা মিন টার্ম বসালাম। এইবার মনে করো আমার আউটপুট ভ্যারিয়েবল আছে, আউটপুট ভ্যারিয়েবল এফ আছে, এবং এফ এর আমি জানি যে ভ্যালুগুলো হচ্ছে 0 1 0 1 0 1 1 1। ঠিক আছে? এখন আমি এফ কে লিখতে চাই যে ইন টার্মস অফ মিন টার্মস। কিরকম? তোমাকে আমি বললাম যে আপাতত x1 x2 x3 ভুলে যাও, শুধু M0 আর M1 এর রেসপেক্ট, M0 M1 M2 এগুলার রেসপেক্টে চিন্তা করো। তাহলে এইটার জন্য আমরা কি বলবো? যে আমরা বলবো যে প্রথমটা লিখতে পারি, অথবা আমি ফার্স্টে এইভাবে লিখি যে 1 নাম্বার রোতে, তাই না,
এক নাম্বার রোতে এফ ট্রু, অথবা 3 নাম্বার রোতে এফ ট্রু। এভাবে প্রত্যেকটার জন্য বলতে পারি না যে অথবা 5 অথবা 6 অথবা 7 নাম্বার রোতে এফ ট্রু। স্যার এখন এক নাম্বার রো কে ট্রু করতে হলে আমি কোন মিন টার্মটা নিব? M1 নিব না? জি স্যার। তাহলে আমি বলতে পারি যে f is equal to M1 রো 1, তাই না? অথবা রো 3, অথবা রো 5 or 6 or 7। এরকম লিখতে পারি না? জি স্যার। তাই না? তাহলে এটাতে হলে কি হবে একটু চিন্তা করে দেখো। যদি আমি ইনপুট 001 দেই, 001 মানে হচ্ছে এই রো 1 এরটা। 001 দিলে আমরা এক্সপেক্ট করতেছি যে f ইকুয়াল টু 1 আসবে এই ফর্মুলার থেকে। আমরা চেক করে দেখি 1 আসে কিনা। যখন আমরা 001 দিচ্ছি তখন কি হবে? M1 টা 1 হবে, বাকি সবাই 0 না? এফ এর ফর্মুলাটা কিভাবে স্যার এটা বুঝতেছি না। আচ্ছা, এফ এর ফর্মুলাটা আমি আরেকবার বুঝাই নেই তাহলে। দেখো এফ এ যেসব রোতে 1 আছে আমরা ওই রো এর আইডেন্টিফিকেশন যে মিন টার্ম, সেই মিন টার্ম গুলাকে নিচ্ছি। এটাকে নিলে আমি কি বলবো? আমি বলবো যে রো 1 ইকুয়াল টু 1, অথবা রো 3 ইকুয়াল টু 1, তাই না? অথবা রো 5 ইকুয়াল টু 1, অথবা 6 অথবা 7। এফ এর ডেসক্রিপশনটা তো টেবিল থেকে এভাবেই আসে, তাই না? ইয়েস স্যার। তো এখন আমি যদি বলি এই যে রো গুলাকে আইডেন্টিফাই করলাম যে রো 1 ইকুয়াল টু 1, এইটা আমরা একটু আগে কি দিয়ে শিখছি? এটা বোঝানোর জন্য M1 শিখছি না? ইয়েস স্যার। ঠিক আছে, এই জন্য আমি M1 লিখছি। এরপর আমি বলছি অথবা, অথবা আমরা দেখাচ্ছি এই অর গেট দিয়ে, অথবা M3, কারণ রো 3 ইকুয়াল টু 1 হলেও f ইকুয়াল টু 1, এই জন্য M3 দিছি। অর রো 5 ইকুয়াল টু 1, রো 5 ইকুয়াল টু 1 কি দিয়ে বোঝায়? M5 দিয়ে। এইভাবে আমি এই পুরো ইকুয়েশনটা লিখছি। এখন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা ব্যাক চেক করতে চাচ্ছিলাম, তাই না? যে এই যে 001 যখন দেই তখন f ইকুয়াল টু 1 আসা উচিত, তাই না? x1 x2 x3 আমি 001 দিছি। এখন আমরা দেখতে চাই যে f ইকুয়াল টু 1 আসছে কিনা। কিভাবে দেখবো? 001 এ m1 এর ভ্যালু কত? স্যার 1। 1, তাই না? কারণ ওটা রো 1, আর বাকি সবাই তো তখন 0 হবে অবশ্যই, জি কারণ স্যার। ওদের আইডি তে তো কল করি নাই। এখন এগুলা অর করলে কি আসবে? f ইকুয়াল টু 1 আসবে। আবার র্যান্ডমলি আরেকটা নাও, মনে করো 110। 110 তেও আমি এক্সপেক্ট করতেছি যে f ইকুয়াল টু 1 হবে। 110 দিলে কি হবে? m1 ইকুয়াল টু 0, কারণ ওর আইডি তে কল করি নাই। এটা কোন মিন টার্ম? m6 না? জি স্যার। 110 দিলে m6 টা 1 হবে না? জি স্যার। কারণটা কি? 110 মানে হচ্ছে x1 x2 x3 বার, এটাই তো m6। জি স্যার। এবং এগুলো যোগ করো, অর করো, অর করলে আবার f ইকুয়াল টু 1 আসবে।
তো তার মানে ট্রুথ টেবিল যদি আমাদের দেওয়া থাকে, আমরা একটা খুব সহজ উপায় বের করে ফেলছি যে ইকুয়েশন কিভাবে বের করতে হবে। তাই না? জি স্যার। এখন এই যে যেই এফ এর যে ভ্যালুগুলো আমি এখানে দিছি, এগুলা হচ্ছে আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করতেছিলাম ওই ভ্যালুগুলাই, তাই না? যে 0101, তারপর লাস্টে 3টা 0, এটা হচ্ছে আজকে যেটা দিয়ে স্টার্ট করছি ওইটাই। তার মানে আমরা যদি ইকুয়েশনটা এইভাবে বের করতে নাও পারতাম, আমরা কি করতে পারতাম? আমরা এই মিন টার্ম দিয়ে ইকুয়েশন বের করতে পারতাম, তাই না? এখন যদি বের করতে গেলে তো আমার ট্রুথ টেবিল লাগবে, টেবিলটা বের করতে তাই না? হবে, হ্যাঁ। তো স্যার ওই আমি ইকুয়েশন ছাড়া বের করব বা কিভাবে? ধরো শুধু কন্ডিশন দিয়ে বের করব। আমরা কন্ডিশন দিয়ে বের করছিলাম না, মনে আছে? স্যার তো একই তো লাগবে স্যার, ওইটাই তো লাগতেছে স্যার। একই লাগবে মানে স্যার কন্ডিশনটা তো তাহলে লাগবে ট্রুথ টেবিল বের করতে হবে। কন্ডিশন তো লাগবেই, হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা কন্ডিশন থেকে হয়তো ইকুয়েশন বের নাও করতে পারি, কারণ দেখা যায় যে ওইটা বেশি ডিফিকাল্ট। এখানে তো অল্প কয়েকটা কন্ডিশন ছিল, ঠিক আছে? অথবা কিছু কিছু ক্ষেত্রে ট্রুথ টেবিল দেওয়া থাকে, হয়তো ফুল ডেসক্রিপশন দেওয়া থাকে না। স্যার আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি যে স্যার আপনি m1 দিয়ে যেটা লিখছেন, মিন টার্ম দিয়ে লিখছেন ওইটা না স্যার? ওইটাই, হ্যাঁ। তো এখন যদি আমি আবার ওইটা লিখি, আমার ইকুয়েশন আসে m1, m3, m5, 6 আর 7। কিন্তু m এর রেসপেক্টে না লিখে আমরা যদি s এর রেসপেক্টে লিখতে চাই, সেটাও লিখতে পারি। m1 মানে কি স্যার 001। 001 মানে হচ্ছে s1 বার, s2 বার, s3। তারপর m3 এর জায়গায় কি লিখবো? s1 বার, s2 বার, s2, s3 বার। s3 বার নাই, s2 s3, হ্যাঁ। তারপরে m5 এর জন্য তিনটাই স্যার মাঝখানে s2 বার হবে স্যার, খালি বাকি দুইটা s1 আর s3। আচ্ছা, m6 তাহলে m6 ও পারবা, স্যার খালি s3 টা বার হবে। আর লাস্টেরটা হচ্ছে জাস্ট 3টা। এখন এই ইকুয়েশন দেখে তো বুঝতেই পারতেছো এটা তো সিম্পলিফাইড অবস্থায় নাই, তাই না? এটা তো সিম্পলিফিকেশনের সুযোগ আছে। তো এইটা হচ্ছে তোমাদের বাসার জন্য প্র্যাকটিস। বুলিয়ান অ্যালজেব্রা শিখছো, এইটাকে এখন সিম্পলিফাই করবা, এবং সিম্পলিফাই করতে করতে দেখবা যে এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে? জি স্যার। তো আমরা যদিও উপরের ইকুয়েশনটা জাস্ট লজিকের উপর বেস করে লিখছি, আমরা ওইখান থেকে খুব ইজিলি আসলে চলে আসছে, কিন্তু আসলে এই প্রবলেমটা ওইভাবে ছিল যে ইজিলি যাতে পারা যায়। সব প্রবলেম ওইভাবে ডিফাইন করা যায় না। সেক্ষেত্রে আমাদের স্টেপ হচ্ছে যে লজিক গুলার উপর বেস করে আমরা ট্রুথ টেবিলটা ফর্ম করব। ট্রুথ টেবিলের থেকে মিন টার্ম দিয়ে ইকুয়েশন লিখব। এরপর যে ইকুয়েশন আসবে সেটা বুলিয়ান অ্যালজেব্রাই হোক আর অন্য যেভাবেই হোক সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে সেটাই হচ্ছে তোমাদের লোয়েস্ট পসিবল কস্টের সলিউশন।
এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার কন্ডিশন থেকে ট্রুথ টেবিল বের করার এটা আবার একটু বলবেন প্রসেসটা? হ্যাঁ, এই যে দেখো কন্ডিশনে উপরের দুইটা কন্ডিশন আমাদের ছিল, আমরা ডেসক্রিপশনের থেকে শর্টকাটে কন্ডিশন গুলা লিখছি। তো কন্ডিশনে বলা ছিল যে S1 এবং S2 দুইটা একসাথে যখন 1 হয় তখন f ইকুয়াল টু 1 দিব। দুইটা একসাথে 1 শুধুমাত্র হয়েছিল লাস্টের দুইটা রোতে, সো সেই ক্ষেত্রে এই দুইটাকে আমরা 1 দিছি। এর পরের কন্ডিশন ছিল যে S3 ইকুয়াল টু 1 যেসব জায়গাতে পাবা সব জায়গায় f ইকুয়াল টু 1 দাও। তো দাও, যে S3 ইকুয়াল টু 1 দেখলাম ওখানে দিলাম, আবার আরেকটা লাইনে S3 ইকুয়াল টু 1 পেলে ওইখানেও f ইকুয়াল টু 1 দিলাম, আরেকটা লাইনে S3 ইকুয়াল টু 1 পেলাম ওখানেও দিলাম, আর বাকি দুইটা রো আগেই আমরা ফিল আপ করে ফেলছি, ওইটা আর দেখার দরকার নেই। এটা করার পরে যেগুলা বাকি রয়ে গেছে ব্ল্যাঙ্ক যেগুলা ছিল সেগুলাতে আমরা 0 বসাচ্ছি। স্যার কন্ডিশনটাই একটু টাফ স্যার। কন্ডিশনটাই টাফ। কন্ডিশনের থেকে ট্রুথ টেবিলটা আনা ইজি কম্পেয়ার টু, মানে একবারে ইকুয়েশন বের করার চেয়ে কন্ডিশনের থেকে ট্রুথ টেবিলে যাওয়াটাই ইজিয়ার। এই জন্য সাধারণত এই স্টেপগুলো এইভাবে নেওয়া হয় যে কন্ডিশন গুলাকে একটা শর্ট একটা ফর্মে লেখা হয়, তারপরে ট্রুথ টেবিল, তারপরে মিন টার্ম দিয়ে ইকুয়েশন, তারপরে সেটাকে সিম্পলিফাই করতে হবে। আমরা মাঝখানের একটু সাইড স্টেপ করছিলাম, তো এটা আসলে আমাদের পরে আসার কথা। স্যার একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে M1 যখন স্যার 1 হচ্ছে তখন স্যার M3 M5 M6 M7 0 হচ্ছে কিভাবে, এটা একটু এটা বসায় দেখবা 0ই আসে। মনে আছে আমরা বলতেছিলাম যে এগুলা এক একটা আইডির মতো, যেমন একটু আগে আমরা দেখছিলাম যে M1 শুধুমাত্র একটা কেসেই 1 হয়, যে 001 দিলেই M1 1 হয়, অন্য তুমি যাই দাও না কেন M1টা 0 আসবে। এইটা যেমন সত্যি, এই 101 দিলে M5টা 1 হবে, ওই ইকুয়েশনটা ওইভাবেই লেখা। তুমি 000 দিলেও M5টা 0 আসবে, 001 দিলেও 0 আসবে। তার মানে তোমাদেরকে যখন আমি অ্যাটেন্ডেন্স নেই, ফর এক্সাম্পল আমি যদি আইডি দেখে অ্যাটেন্ডেন্স নেই, সেক্ষেত্রে কোনো একটা আইডির জন্য শুধুমাত্র একজনই ইয়েস বলবা, সেই একজনটা হচ্ছে এখানে M5। যে 101 যখন আমি কল করব শুধুমাত্র M5টাই ইয়েস হবে, ট্রু হবে, বাকি সবাই ফলস হবে বা 0 হবে, তাই না? ইকুয়েশনটা ওইভাবেই লেখা, এবং এটা তোমরা চাইলে টেস্ট করেও দেখতে পারো। এই যে 111 বসায় দেখো M5টা 0 হয় না 1 হয়। ঠিক আছে, আমরা কিন্তু ওইভাবেই লিখছিলাম, তাই না? এই যে 3টা টার্ম এই জন্যই নিয়েছি, যে শুধুমাত্র ওই লাইনের জন্য যে কোনো একটা এমটা ট্রু হবে, অন্য বাকি সব এম ফলস হবে। ওইটার থেকে এই জিনিসটা আসছে। এখন কি বুঝছো আবার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওটা তোমরা কয়েকবার চাইলে চেক করেও দেখতে পারো, অন্য ভ্যালু দিয়ে দেখতে পারো যে ওটা ওরকম আসে কিনা। আচ্ছা, তো আমরা একটু আগে এই যে ইকুয়েশন লিখছিলাম, এইটা আসলে আরেকভাবে চিন্তা করা যায়। আরেকভাবে মানে আমরা যখন এফ এর ইকুয়েশন লিখব, আমরা বলবো
আমরা যেটা করব যে M1 M2 সবগুলা লিখবো। সবগুলা লেখার পরে একটা একটা করে চিন্তা করব যে কোনটা ট্রু আর কোনটা ফলস। যেমন এখানে আমরা M0 বাদ গেছে না, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে f এর ভ্যালু 0, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা বলবো যে M0 এর ওয়েটেজ 0 দিব আমি, কারণ f এর ভ্যালু 0, সুতরাং M0 এর কোনো ওয়েট নাই। অথবা তাই না, আমি যদি পরের রোতে যাই অড দিয়ে যেতে হবে, M1 এর ওয়েটেজ হচ্ছে 1, এবং বুঝতেই পারতেছো এসেনশিয়ালি আমরা এখন ট্রুথ টেবিলটাই লিখব, তাই না। এর পরের রোতে f এর ওয়েটেজ হচ্ছে 0, সুতরাং M2 কে আমরা 0 দিয়ে এন্ড করব বা 0 দিয়ে গুণ করব, আবার M3 এর জন্য 1 দেব, তাই না। এইভাবে f এর পরেরটা 0, তারপর 1 1 1 আছে। এর ফলে কি হয়েছে, এই যেগুলাতে 1 ছিল আলটিমেটলি উপরের ইকুয়েশনটাই আসে। ঠিক আছে, এটা এই দুই ভাবেই চিন্তা করা যায়। এবং সাধারণত আমরা যেটা করি, লেখার সময় আমরা একবারে লিখে ফেলি, আমরা আর এই নিচে যেভাবে আলাদা করে ব্রেকডাউন দেখাচ্ছি ওইভাবে করি না। কিন্তু এই যে এইভাবে লিখলাম, এই কনসেপ্টটা আরো অনেকগুলা লেকচার পরে এই ফরম্যাটটা আমাদের লাগবে, এই জন্য আমি এটা এখন ব্রিফলি দেখায় রাখতেছি। কিন্তু তোমরা আপাতত উপরেরটা ফলো করতে পারো, যে আমরা জাস্ট যেগুলাতে 1 আছে সেগুলোর জন্যই লিখব। ঠিক আছে, এখন আমরা যদি f এর ইকুয়েশনটা পুরা লিখি, এটা অলরেডি আমরা একবার লিখছি তাই না, ওই যে s দিয়ে লিখছিলাম, আর x দিয়ে যদি লিখি আমাদের m, প্রত্যেকটা m এর জন্য একটা করে টার্ম আসবে। x2 x3, আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে যে দেখো এটা কি ফর্মে আছে, এক একটা প্রোডাক্ট আকারে আছে না, গুণফল আকারে আছে না। এটা তো বুঝতেছো প্রোডাক্ট আকারে আছে যে। জি স্যার। এবং এই প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা এরপরে সাম করছি, মানে অর করছি আর কি, এই জন্য এই ফরম্যাটটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট। অথবা শর্টকাটে এটাকে বলা হয় এসওপি ফর্ম। ঠিক আছে, এখন এসওপি আরো অনেক রকম হতে পারে, যেমন তোমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসছিল যে x1 x2 or x3, এই যে এই ফর্মে যে আসছিল, এটাও কি আছে, একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট, এই দুইটার এরপরে আমি সাম করছি, এটাও এসওপি। কিন্তু এই দুইটা এসওপির মধ্যে পার্থক্য আছে। নিচে যে ফুল ফর্মটা মিন টার্ম সবগুলা ইউজ করে যেটা আমরা লিখলাম, এটাকে স্ট্যান্ডার্ড অথবা ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। এটাকে বলা হয় ক্যানোনিক্যাল এসওপি। এবং এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার যতগুলা ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল আমাদের 3টা ভ্যারিয়েবল আছে,
এখানে প্রত্যেকটা টার্মেই তিনটা ভ্যারিয়েবলই আছে। তিনটা ভ্যারিয়েবল হয় বার সহ আছে অথবা বার ছাড়া আছে, কিন্তু তিনটা করেই প্রত্যেকটা প্রোডাক্ট ফর্ম হয়েছে। এই কারণে এটাকে স্ট্যান্ডার্ড অথবা ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। এই নামটা মনে রাখতে হবে যে আমরা যখন মিন টার্ম দিয়ে করি এটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়, এবং এটা যেহেতু সাম অফ প্রোডাক্ট, তাই না, প্রোডাক্টের যোগফল হিসেবে আছে যেহেতু, এজন্য এটা ক্যানোনিক্যাল এসওপি বা ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট। এটাকে সিম্পলিফাই করলে যেটা পাবা ওইটাও সাম অফ প্রোডাক্ট হতে পারে, কিন্তু সেইটা কিন্তু ক্যানোনিক্যাল না। কারণ দেখো প্রথম টার্মে দুইটা আছে, x1 x2 আছে, কিন্তু x3 তো প্রথম টার্মে নাই। আর পরের টার্মে x1 x2 নাই, কিন্তু x3 আছে। তো উপর এটাকে সিম্পলিফাই করলে যেটা পাবা সেটা সাম অফ প্রোডাক্টই পাবা, বাট ওইটা ক্যানোনিক্যাল বা স্ট্যান্ডার্ড না। এই নামটা আমাদের পরে কাজে আসবে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব এবং ওইটার ক্যানোনিক্যাল এসওপি করার ট্রাই করব, তারপরে আজকের ডিসকাশন হয়তো এন্ড করতে পারবো। মনে করো আমার x1 x2 দুইটা টার্ম আছে। এবং আউটপুটটা দেওয়া আছে। তো আমার টোটাল 4টা কম্বিনেশন। এখন দুইটা ভ্যারিয়েবল যদি থাকে তাহলে তোমরা এগুলোর জন্য মিন টার্ম বের করতে পারবা না? জি স্যার। m0 সমান কি হবে? x1 বার x2 বার x1 বার x2 বার। এইভাবে বাকিগুলা বের করতে হবে। তো আমরা যখন ট্রুথ টেবিল লিখবো এই মাঝখানের টুকু বা মিন টার্ম আমাদের লেখার দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তোমরা জাস্ট x1 x2 আর f দিয়ে দিলেই হবে। কিন্তু এখন যদি আমি বলি যে এই f এর ক্যানোনিক্যাল এসওপি ফর্মটা কি হবে, কি হবে সেটা? f সমান, প্রথমে মিন টার্মের রেসপেক্টে চিন্তা করো, f সমান কি হবে? স্যার x1 বার x2 প্লাস সেটা পরে আসবে। আগে বলো যে কোন কোন মিন টার্ম আসবে। স্যার m2 প্লাস m1 প্লাস M2 m1 m2 হ্যাঁ, m1 m2। এবং এইবার তুমি তাহলে ইয়ে লিখতে পারবা, এই মিন টার্ম গুলার ইকুয়েশন লিখতে পারবা। আর কেউ যদি বলো যে না আমি মিন টার্ম দেখতেই চাই না, আমি সরাসরি দেখব যে এই 1 যেখানে আছে এইটার জন্য টার্মটা কি হবে। একটু আগে তো যেটা বলতেছিলা তাই না, যে x1 বার x2 লিখো, x1 বার x2, তারপরে তো অর লাগবে, অর দিয়ে এরপরে যে 1টা আছে সেটার জন্য কি হবে? x1 x2 বার x1 x2 বার। তো এইটা আসলে তার মানে তোমরা মিন টার্ম চিন্তা করেও করতে পারো। এগুলো আসলে মিন টার্ম গুলাই, মিন টার্মের লাইনটা লিখেও লিখতে পারো অথবা একবারেও লিখে ফেলতে পারো যে কোন কোন পজিশনে 1 আছে সেগুলার এক্সপ্রেশন কি হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি যে স্যার এখানে m0 তে x1 বার আর x2 পার্ট দিছেন, এটা স্যার দুইটাই x1 x2 হওয়ার কথা না যদি f0 আসে? না, f এর ভ্যালু কত ওইটার সাথে m এর কোনো সম্পর্ক নাই।
মানে এম তো আগে আসে, এম হচ্ছে যে x1 x2 অনুযায়ী কি হবে। আমি স্যার m0 এটা তো আমরা আগের নিয়মে বের করছি না স্যার, ফার্স্ট ম্যাথটা যেভাবে করছিলাম। হ্যাঁ, এখানে তুমি ওই লাইনে 1 করতে চাইলে কি করবা সেটা হচ্ছে মিন টার্ম। মানে স্যার মিন টার্মের ভ্যালু সবসময় এমটা 1 আসবে, এটা হচ্ছে মানে আমাদের টার্গেট। এটাই হচ্ছে টার্গেট। মিন টার্মের টার্গেট হচ্ছে যে ওইটাকে আইডেন্টিফাই করতেছি, তাই না, যে ওইটা বলবে যে হ্যাঁ আমি হচ্ছি রো 1 বা আমি হচ্ছি রো 0, ঠিক আছে। আর এফটা পরে আসবে, এফটার সাথে এম এর ডিরেক্ট রিলেশনশিপ নাই কোনো। আচ্ছা, তো এইটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল যদি হয়, লেটস সে x1 x2 আর f, এই ক্ষেত্রে f এর ইকুয়েশন কি হবে? স্যার এখানে কি এফ আমরা ধরে নিছি? হ্যাঁ, মনে করো আমি টেবিলটা দিয়ে দিছি, এরপর বলছি যে ইকুয়েশন স্যার m0 m3 m0 স্যার প্লাস M0 আর m0 আর M3 m3 স্যার। হ্যাঁ, আর m0 ওইটুকু যদি না লিখতে চাও, ফুল এক্সপ্রেশন যদি লিখতে চাও, তাহলে স্যার স্যার x1 বার ডট x2 বার x2 বার or x1 x2 x1 x2 হ্যাঁ। আচ্ছা, তো এইগুলা দিয়ে দেখবা যে ডি মর্গানের ফর্মুলা আছে, এইটার আরেকটা ফর্ম আছে, ওইটা আমরা পরে আসব। কিন্তু এই যে টেবিল দেখালাম বা ইকুয়েশন দিলাম, এগুলো আসলে স্পেশাল দুইটা গেট। এই লেফটের যেটা, সেটাকে বলা হয় এক্সঅর গেট, এক্সক্লুসিভ অর বলা হয়। এক্সক্লুসিভ অর তার কারণ হচ্ছে যে দুইটার মধ্যে শুধুমাত্র একটা 1 হইলেই 1 হবে, দুইটা একসাথে 1 হইলে 1 হবে না। মানে এক্সক্লুসিভলি কেউ যদি একা 1 থাকে, তখন আমি বলবো যে অ্যানসারটা 1, এই জন্য এক্সক্লুসিভ অর এটার নাম, বা এক্স অর, ঠিক আছে। x1 x2 এবং এইটার একটা স্পেশাল চিহ্ন আছে, এটা হচ্ছে XOR এর চিহ্ন। একইভাবে তুমি দেখো এই দুইটা একটা আরেকটা নট, তাই না, একেবারে একটা আরেকটার উল্টা। এটাকে এই জন্য বলা হয় XNOR। এবং এটা কি হবে, XOR ড্র করবা, তারপর একটা নট দিবা। তো এইটার টেবিলটা তোমাদের মনে রাখতে হবে, বা রিলেশনশিপটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা আরেকটা স্পেশাল টাইপ অফ গেট। এবং এই 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 পর্যন্ত তাহলে আমরা যে গেটগুলো ডিসকাস করলাম, তাই না, অ্যান্ড, অর, নট, নর, ন্যান্ড, XOR, XNOR, এগুলা ছাড়া আর কোনো গেট নাই। স্যার এই দুইটা সাইন কি সেম স্যার? প্লাস না দিয়ে না না না, হ্যাঁ, XOR দিয়ে তারপর উপরে একটা বার আছে, ও আচ্ছা। উপরে একটা বার আছে, অথবা কেউ কেউ একটা ডট দিয়ে দেখায়, যদি উপরে বারটা না দিতে চাও ডট দিয়ে দেখায়। স্যার ক্যানোনিক্যাল এসওপি কি তখন আমরা বলবো যখন স্যার প্রত্যেকটা মিন টার্মে ইকুয়াল নাম্বার অফ টার্মস থাকবে? ইকুয়াল নাম্বার চেয়ে বলার চেয়ে মিন টার্মে তো থাকবেই। ক্যানোনিক্যাল এসওপি বলবা যখন তোমার প্রত্যেকটা টার্মে সবগুলা করে ভ্যারিয়েবল থাকবে। এখানে আমাদের সিস্টেমে দুইটা ভ্যারিয়েবল এবং প্রত্যেকটা টার্মেই সবগুলা ভ্যারিয়েবল আছে। অথবা মিন টার্ম দিয়ে যখন লিখো ওইটা ক্যানোনিক্যাল এসওপি হবে, কারণ মিন টার্মে তো সবগুলা থাকেই। কিন্তু যদি সিম্পলিফাই করে ফেলো,
তখন আর ক্যানোনিক্যাল থাকে না। ক্যানোনিক্যাল হচ্ছে একেবারে বেসিক ফর্মটা, যে মিন টার্ম দিয়ে যেটা লিখছো সেটা। ঠিক আছে, তো মিন টার্ম ছাড়াও আরেকটা ফর্ম আছে যেটা আমরা পরের ক্লাসে দেখবো, সেগুলোকে ম্যাক্স টার্ম বলে। কিন্তু আপাতত তোমরা এই পর্যন্ত একটু প্র্যাকটিস করে দেখো যে বুঝো কিনা ক্লিয়ারলি। এই যে এক্সর ইকুয়েশন দেখালাম, এগুলার কোনো সিম্পলিফিকেশন হয় না, এইটা এরকমই। কিন্তু একটু আগে আমরা যে প্রবলেমটা সলভ করলাম ওইটার সিম্পলিফিকেশন হয়। ঠিক আছে, ওইটা তোমরা চাইলে দেখতে পারো যে সিম্পলিফাই করে সিম্পলিফাইড ফর্মটা আনতে পারো কিনা। স্যার এক্সরটা হচ্ছে স্পেশাল কেস না স্যার, যে কোনো একটা 1 হইলে 1 হয়ে যাবে। হ্যাঁ, আর এক্স নর এর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন দুইটাই সেম হয় তখন 1 দেয়। আচ্ছা আচ্ছা, তোমাদের এক্সামে স্যার টাইম তো অনেক বেশি লাগবে এসব ম্যাথে স্যার। আরেকবার বলো। স্যার যদি এক্সামে এসব ম্যাথ আসে স্যার, টাইম তো অনেক বেশি লাগবে স্যার। কি বেশি লাগবে? টাইম স্যার, টাইমটা তো স্যার অনেক বেশি লাগবে স্যার। টাইম কেন বেশি লাগবে? স্যার ম্যাথের টাইপ তো অনেক বড় স্যার, বের করতে করতে তো স্যার। না, কি বের করবা? আগে আমরা কিছু এক্সাম্পল প্রবলেম স্যার এই যে দেখব। এক্সাম্পল যেটা করাইছেন স্যার, ওটা তো স্যার পুরো ইয়ে করতে অনেক টাইম লেগে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি ধরেই নিব যে এই পুরা জিনিস করতে তো অনেক টাইম লাগবেই। স্যার এই ভেরিয়েবলটার নাম কি বলছেন, মানে এই গেটটার নাম কি বলছেন স্যার? এক্সর যে পুরো নামটা স্যার? এটা এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ। আর অন্যটা হচ্ছে এক্সক্লুসিভ নর। স্যার সিম্পলিফাই করার পরের কাজগুলা মানে কি হবে? সিম্পলিফাই করলে কি আমার অ্যানসার চলে আসবে? হ্যাঁ, সিম্পলিফাই যদি কারেক্টলি করো তোমার একটা সিম্পলিফাইড অ্যান্সার আসবে। এরপরে অবশ্যই ফাইনাল কাজ হচ্ছে যে সার্কিটটা বানানো, তাই না? সিম্পলিফাই করার পরে আমরা সার্কিটটা বানাই ইমপ্লিমেন্ট করব, ওটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ। ঠিক আছে, আজকের এই ডিসকাশনে আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের ডিসকাশন আজকে শেষ করি। আমাদের নেক্সট ক্লাস তো শনিবারে, থিওরি ক্লাসটা। জি স্যার। ঠিক আছে, তাহলে ওই দিন দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।